হ্যালো ভিউয়ার্স, অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের একটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। করবর্ষ ২০২৫-২৬ সালের জন্য রিটার্ন রিলেটেড সিরিজ অফ ভিডিওর আমাদের আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস, অর্থাৎ ব্যবসা থেকে আয়। আপনার যদি কোনো ছোটোখাটো ব্যবসা থাকে বা এক মালিকানা ব্যবসা থাকে বা এসএমই থাকে, ওই ব্যবসায়ের ইনকামটা আপনি ইনকাম ট্যাক্স রিটার্নে বা অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্নে কীভাবে দেখাবেন সেটার ডিটেলস আজকে আমরা জানানোর চেষ্টা করব। এছাড়াও আপনার যদি কোনো প্রফেশন থাকে, অর্থাৎ আপনি যদি একজন ডাক্তার হয়ে থাকেন বা ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ওই ইনকামটা কীভাবে আপনি দেখাবেন তাও আমাদের আজকের আলোচনায় থাকবে। আমরা চেষ্টা করব ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, অর্থাৎ ব্যবসা থেকে আয়ের বিস্তারিত আলোচনা করার জন্য। আমাদের এই ভিডিওটা হচ্ছে সিরিজ অফ ভিডিওর একটা অংশ। আমরা ইতিমধ্যে আলোচনা করার চেষ্টা করেছি আপনার যদি কোনো ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম থাকে, অর্থাৎ কর অব্যাহতি প্রাপ্ত আয় থাকে, সেক্ষেত্রে ওই ধরনের আয় আপনি কীভাবে ইনকাম ট্যাক্স রিটার্নে দেখাবেন সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। এছাড়াও অ্যাসেসমেন্ট ট্যাব, অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্নে এন্ট্রি করার পরে প্রথম যে ২টা পেজ আছে সেই পেজগুলো আপনি কিভাবে কারেক্টলি ফিল আপ করবেন বা এগুলোর ট্যাক্স ইমপ্লিকেশনসগুলো কী থাকে সেটা আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আপনি যদি একজন বেসরকারি চাকরিজীবী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার স্যালারি সার্টিফিকেট থেকে আপনার স্যালারি ইনকামের ডিটেলস কীভাবে অনলাইন রিটার্নে তৈরি করবেন, এটা আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি। এছাড়া আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, আপনার সরকারি চাকরিজীবীর বেতন খাতে আয়ের যত ডিটেলস সেটা আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি। এছাড়া আপনার যদি ইনকাম ফ্রম রেন্ট থাকে, অর্থাৎ বাড়ি ভাড়া আয় থাকে, তাহলে সেই আয়টা আসলে কীভাবে আপনি ইনকাম ট্যাক্স রিটার্নে আনবেন সেটাও আমাদের এই ভিডিওতে আলোচনার সাবজেক্ট ছিল। এছাড়া আমরা আলোচনা করেছি আপনার যদি এগ্রিকালচার ইনকাম থাকে, ওই এগ্রিকালচার ইনকামের ডিটেলস আপনি কীভাবে ফিল আপ করবেন। সো আপনি যদি আগের ভিডিওগুলো দেখে না থাকেন, সেক্ষেত্রে আপনি আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এক্ষেত্রে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেক ভালো হবে এবং আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন প্রিপারেশনের কনফিডেন্স পাবেন। আজকে আমাদের আলোচনার সাবজেক্ট হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস, অর্থাৎ আপনার ব্যবসা থেকে আয়। চলুন আজকের আলোচনাটা শুরু করি। সো অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে হলে অবশ্যই ডেফিনিটলি আপনার রিটার্ন পোর্টালের রেজিস্ট্রেশন করা থাকতে হবে। তো আপনার যদি রিটার্ন পোর্টালের রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন, যেখানে আমরা রেজিস্ট্রেশন নিয়ে ডিটেলস কথা বলার চেষ্টা করেছি। সো আপনি রিটার্নে লগ ইন করার পরে সচরাচর এই পেজটাতে আসবে। এখান থেকে আমরা রেগুলারি রিটার্নে যাব। রেগুলারি রিটার্নে যাওয়ার পর আমাদের এই অ্যাসেসমেন্টের পাস্ট ফেজটা আসবে। এখানে দেখেন আমরা শুধুমাত্র ইনকাম ফ্রম বিজনেস সিলেক্ট করেছি, অন্য কোনো কিছু সিলেক্ট করি নাই, কারণ আমাদের আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস নিয়ে। কন্টিনিউ দেওয়ার পরে এই পেজটা আসবে। এই পেজে আমরা কোনো কিছু চেঞ্জ করব না, কারণ আমাদের আজকের আলোচনাটা হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস নিয়ে। তো দেখেন আমরা ইনকাম ট্যাবে আসছি। ইনকাম ট্যাবে দেখেন ইনকাম ফ্রম বিজনেস একটা মাত্র ইনকামের ট্যাবই দেখাচ্ছে, কারণ আমরা শুধুমাত্র একটা ট্যাবই সিলেক্ট করেছি। তো এখান থেকে আমাদেরকে প্রথমে বিজনেস ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো বিজনেস ক্যাটাগরিতে যদি আমি ক্লিক করি, দেখেন অনেকগুলো ক্যাটাগরি দেখাচ্ছে। যে ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে রেগুলার বিজনেস অ্যান্ড প্রফেশনাল ইনকাম, অ্যান্ড দেন হচ্ছে যে বিজনেস অর প্রফেশন সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স, দেন টোবাকো বিজনেস, প্রোডাক্ট অফ টি অর রাবার, সার্টেন সোর্স অফ অ্যাগ্রো বিজনেস ইনকাম হচ্ছে এর পরের ক্যাটাগরি, অ্যান্ড দেন এর পরের ক্যাটাগরি হচ্ছে স্পেশাল বিজনেস ইনকাম, আর সর্বশেষ ক্যাটাগরি হচ্ছে ইনকাম সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট। তো আমরা সবগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। প্রথমে আমরা রেগুলার বিজনেস ইনকাম অ্যান্ড প্রফেশনাল ইনকামটা সিলেক্ট করেছি। তো দেখেন রেগুলার বিজনেস অ্যান্ড প্রফেশনাল ইনকাম সিলেক্ট করার পরে আমার জন্য নতুন কিছু ফিল্ড ওপেন হয়েছে। আমরা যদি দেখি এখানে প্রথমে বিজনেস টাইপ, অর্থাৎ আপনি কী ধরনের বিজনেস করেন সেই টাইপটা দেওয়া লাগবে। দেখেন আপনার কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনি কোশ্চেন মার্কটাতে আপনার মাউসটা ধরতে পারেন। কার্সর যখনই আপনি কোশ্চেন মার্কটাতে ধরবেন, তখন এখানে মেসেজটা দেখাবে। যেমন আমাদের এই ক্ষেত্রে যে মেসেজটা দেখাচ্ছে সেটা হচ্ছে ফর এক্সাম্পল ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস অ্যান্ড আদার্স, অর্থাৎ আপনার বিজনেসটা কী ধরনের। তো আমরা ধরেন যে আমাদের আলোচনার সুবিধাতে আমরা চিন্তা করলাম যে আমরা একটা ট্রেডিং বিজনেস করি, তো আমি ট্রেডিং দিলাম। বা অনেকের কাপড়ের ব্যবসা থাকে, অনেকের ধরেন যে মুদি আইটেমের ব্যবসা থাকতে পারে। তো আপনার যে ধরনের ব্যবসা আছে আপনি ওই ধরনের ব্যবসাই দিবেন। দেন বিজনেস নেম আমরা ধরেন যে দিলাম এবিসি ট্রেডিং হাউস। তো এটা একটা হাইপোথেটিক্যাল নাম আমরা ইউজ করতেছি ফর লার্নিং পারপাস, ফর ট্রেনিং পারপাস। আপনার ক্ষেত্রে আপনি আপনার অর্গানাইজেশন, অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ের নামটা ইউজ করবেন। দেন বিজনেস প্রেমিসেসটা আমরা একটা বিজনেসের অ্যাড্রেসটা দিলাম। বিজনেস প্রেমিসেস বলতে বিজনেসের অ্যাড্রেসটা কোথায় সেটা আমাদেরকে দেওয়া লাগবে। আমি যদি মেসেজের মধ্যে ধরি, দেখেন বলতেছে দ্য অ্যাড্রেস অফ ইউর সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস অর প্রফেশন। আপনার সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস বা প্রফেশনের অ্যাড্রেসটা দিয়ে লাগবে। ইউ মে এন্টার দ্য অ্যাড্রেস অ্যাজ মেনশন ইন দ্য ট্রেড লাইসেন্স। বলা হচ্ছে যে আপনি ট্রেড লাইসেন্সে আপনার যে অ্যাড্রেসটা দেওয়া আছে আপনি অ্যাড্রেসটা মেনশন করতে পারেন। তাহলে দেখেন অনেকের কোশ্চেন থাকে যে আসলে আমি এখানে কোন অ্যাড্রেসটা দেবো। তো বেটার হচ্ছে আপনি ট্রেড লাইসেন্সের অ্যাড্রেসটা দেন।
দেন হচ্ছে ইনকাম সামারি। তো দেখেন ইনকাম সামারির মধ্যে আমাদেরকে কি করতে হবে? এটা ইনকামের ডিটেইলসটা ইনপুট করা লাগবে। তো ইনকাম মানুষের তখনই হয় যখন সেলস থাকে, রাইট? তো এইজন্য ১ম এ হচ্ছে সেলস টার্নওভার বা রিসিপ্ট। আপনার কত টাকা সেলস হয়েছে বা কত টাকা টার্নওভার হয়েছে বা আপনার রিসিপ্ট কত টাকা আপনার রিসিপ্ট হয়েছে, ওই রিসিপ্টটা আপনাকে দেয়া লাগবে। তো এখানে দেখেন ইনকাম সামারি বলতে আমরা যেটা বুঝি যে আপনার সারা বছরব্যাপী যে পরিমাণ ইনকাম হয়েছে বা যে পরিমাণ আপনি বিক্রি করেছেন, মানে যেটাকে টার্নওভার বলা হচ্ছে, বা যে পরিমাণ আপনার রিসিপ্ট হয়েছে। এখন দেখেন কোন সময়টার মানে ডেটা আপনি ইনপুট করবেন। তো আমরা আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার ধরে সাবমিশন করি। তো আমরা এই যে কর বর্ষ ২০২৫-২৬ সালের জন্য যে ইনকাম ট্যাক্স রিটার্নটা সাবমিশন করতেছি, এটা হচ্ছে আমার যে আয়টা হয়েছে 1 জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫, এই ১২ মাস সময় আমার যে আয়টা হয়েছে ওই আয়ের উপরে বা ওই আয়ের জন্যই কিন্তু এখন আমি কি করতেছি, ইনকাম ট্যাক্স রিটার্নটা সাবমিশন করতেছি। তো আমাদের এই ক্ষেত্রে আপনার এখানে যে সেলস, এই সেলসটা হবে ১২ মাসের, এবং এই ১২ মাস হচ্ছে 1 জুলাই ২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত সময়। সো আমি হাইপোথেটিক্যাল ধরে নিলাম যে কোনো ব্যক্তির সে ১২ লাখ টাকা তার কি হলো, ১২ লাখ টাকা ওনার সেলস হয়েছে বা টার্নওভার হয়েছে। এখন ওনার গ্রস প্রফিট কত? সে আমি গ্রস প্রফিট ধরে নিলাম হচ্ছে ২,৪০,০০০ টাকা। আলোচনার সুবিধার্থে আমরা ২,৪০,০০০ ধরলাম। তো এখন দেখেন এই গ্রস প্রফিটটা কি? গ্রস প্রফিটটা হচ্ছে আসলে আপনার এই যে সেলস থেকে আপনার কস্ট অফ সেলস মাইনাস করার পরে যেটা থাকে সেটাকে মূলত গ্রস প্রফিট বলা হয়। অর্থাৎ এই পণ্যটা বিক্রি করতে আপনার যে পরিমাণ ডিরেক্ট কস্ট হয়েছে, ওই ডিরেক্ট কস্টগুলা বাদ দেওয়ার পরে আপনার যে প্রফিটটা থাকবে সেটা হচ্ছে গ্রস প্রফিট। ধরেন যে একটা ট্রেডিং বিজনেসের কথা যদি আমি বলি, যে আমি একটা প্রোডাক্ট ৳১০০ কিনে আমি ৳১৫০ বিক্রি করলাম, রাইট? এখানে এই যে ৳১০০ আমার ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যটা বাদ দেওয়ার পরে আমার যে ৳৫০ লাভ হয়েছে, এটাকে মূলত গ্রস প্রফিট বলে। আমার লাভ কিন্তু আসলে ৳৫০ না। এর পাশাপাশি ধরেন যে এই ট্রেডিং বিজনেসের আরো কিছু খরচ আছে। তার একটা অফিস মেইনটেইন করতে হয়। তার একটা ধরেন যে ওই অফিসের ইলেকট্রিসিটি বিল থাকে। ওই অফিসে ধরেন যে ২ জন লোক রাখছে, তাদের বেতন থাকে। ওই অফিসে ধরেন যে একটা সার্ভিস স্টাফ আছে, তার বেতন আছে। তো এরকম অনেক ধরনের বেতন থাকতে পারে বা অনেক ধরনের খরচ থাকতে পারে। তো এই সবগুলা খরচও কিন্তু বাদ যায়। তো আমি যেটা বললাম এই যে ৳৫০, এটা হচ্ছে আসলে গ্রস প্রফিট। তাহলে এই গ্রস প্রফিটটা হচ্ছে আসলে আপনার মানে বিক্রিত পণ্যের ব্যয়। আপনার বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দেওয়ার পরে, অর্থাৎ বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দেওয়ার পরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গ্রস প্রফিট। দেন এই গ্রস প্রফিট থেকে জেনারেল, অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং এবং আদার এক্সপেন্সেস বাদ দিতে হয়। যে কথাটা আমি বললাম যে উনার একটা ইলেকট্রিসিটি বিল আছে, অফিসের রেন্ট আছে, অফিসের লোকজনের স্যালারি আছে। এর বাইরে ধরেন যে উনি এটা বিক্রি করার জন্য সেলসের কিছু লোক রেখেছে, সেলসের লোকের বেতন আছে, বা ধরেন যে উনি এটা লোনে উনি এই বিজনেসটা করতেছে, সেক্ষেত্রে ফাইন্যান্স কস্ট অর্থাৎ ইন্টারেস্ট এক্সপেন্স থাকতে পারে। তো এই সবগুলা খরচই হচ্ছে জেনারেল, অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং এবং আদার এক্সপেন্সেস হিসেবে ট্রিট হয়। তো আমরা সবগুলা খরচ মিলে আমি ধরলাম হচ্ছে ৳৪০,০০০ উনার খরচ হলো। তাহলে দেখেন উনার নেট প্রফিট কত? নেট প্রফিট হচ্ছে ৳২,০০,০০০। এই ৳২,০০,০০০ উপরে কিন্তু উনাকে কি দেয়া লাগবে? ট্যাক্স দেয়া লাগবে স্ল্যাব অনুসারে। তো বর্তমানে যেহেতু ৳৩.৫ লাখ হচ্ছে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, তাহলে এই লোকের হয়তোবা ট্যাক্স আসবে না। সেটা আলাদা ব্যাপার। আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা আসলে ইনকামের ডিটেইলসটা ইনপুট করা শিখতেছি। তাহলে দেখেন এতটুকু আমি কমপ্লিট করার পর আমি সেভ ড্রাফট দিয়ে রাখতে পারি। সেভ ড্রাফট দেওয়ার পরে আমাকে বলতেছে যে দেখেন আপনি তো এই ব্যালেন্স শিট সামারি ডাটাটা দেন নাই। অর্থাৎ আপনার জন্য ব্যালেন্স শিটটা ম্যান্ডেটরি। অর্থাৎ যাদের বিজনেস ইনকাম আছে তাদের জন্য এটা ম্যান্ডেটরি দেখাচ্ছে। আসলে ম্যান্ডেটরি এই জন্যই দেখাচ্ছে, আমি এই যে মেইনটেইন বুকস অফ অ্যাকাউন্টস এর এখানে ইয়েস দিয়েছি। অর্থাৎ আমি বুকস অফ অ্যাকাউন্টস মেইনটেইন করি। বুকস অফ অ্যাকাউন্টস মানে হচ্ছে হিসাবের খাতাপত্র। ধরেন যে এটা যে একদম অনেক কিছু আপনাকে মেইনটেইন করতে মানে হবে এরকম না। এখন আপনি একজন এক মালিকানা ব্যবসায়ী। আপনার যে পরিমাণ ধরেন যে আপনার পণ্য ক্রয় এবং বিক্রয় নিয়ে আপনি আপনার মতো করে একটা হিসাব রাখেন। সেটাকেও আমরা কি বলতে পারি? বুকস অফ অ্যাকাউন্টস বলতে পারি যে ঠিক আছে আপনার হিসাবটা আছে। এখন কারো যদি এখানে হিসাব না রেখে থাকেন, সেক্ষেত্রে আপনি নোতে টিক চিহ্ন দিবেন বা ক্লিক করবেন। তাহলে দেখেন অটোমেটিক্যালি বাকি এখানে যে ডেটাটা আপনি দেখেছেন, এই ডেটাটা কিন্তু নাই, হাওয়া হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি বুকস অফ অ্যাকাউন্টস মেইনটেইন না করেন, এখানে আপনাকে ব্যালেন্স শিটের ডাটাটা দেয়া লাগবে না। তবে আমরা অল টাইম সাজেস্ট করি আপনি ব্যালেন্স শিটের ডাটাটা দেন, তাহলে এটা অনেক বেশি কি হবে? অথেন্টিক হবে। কারণ আপনি কোনো ইনফরমেশন হাইড করতেছেন না, এরকম বুঝাবে। তো আমি আবার মেইনটেইন বুকস অফ অ্যাকাউন্টস এখানে ইয়েস এ ক্লিক করলাম। ইয়েস এ ক্লিক করার পরে দেখেন এই ব্যালেন্স শিটটা আমার কাছে ভিজিবল হচ্ছে বা এখানে ভিজিবল হয়েছে। তাহলে ব্যালেন্স শিটের মধ্যে আসলে কি থাকে? তো আমরা যেটা আসলে মানে জেনে আসছি ব্যালেন্স শিটের মধ্যে কি থাকে? অ্যাসেট এবং লায়াবিলিটিস থাকে। তো এই অ্যাসেট আর লায়াবিলিটিস গুলোর মধ্যে এখানে কয়েকটা মানে রেডিলি অ্যাভেইলেবল কয়েকটা হেড দেয়া আছে। যেমন অ্যাসেটের জন্য ক্যাশ ইন হ্যান্ড এবং ব্যাংক দেয়া আছে, ইনভেন্টরি দেয়া আছে অর্থাৎ স্টক। আপনি যে পণ্যটা নিয়ে বিক্রি করেন ওই পণ্যটা আপনার কত টাকা মজুদ আছে, পণ্য মজুদ এটা। দেন হচ্ছে ফিক্সড অ্যাসেট, আপনার ব্যবসায় কত টাকার ফিক্সড অ্যাসেট আছে, এন্ড আদার অ্যাসেট আছে। দেখেন এই অ্যাসেটের জন্য এই ৪টা, ব্যাংক এবং ক্যাশ নিয়ে একটা, ইনভেন্টরিজ নিয়ে একটা ক্যাটাগরি, ফিক্সড অ্যাসেট নিয়ে একটা ক্যাটাগরি এবং আদার অ্যাসেট নিয়ে একটা ক্যাটাগরি। টোটাল এই ৪টা অ্যাসেট আছে। দেন এগুলোর যোগফল আসবে
টোটাল অ্যাসেটে আসবে। দেন আপনি ওপেনিং ক্যাপিটাল আছে। ওপেনিং ক্যাপিটাল দেন নেট প্রফিটটা এখান থেকে আসলে অটো লিঙ্ক করা ৳2,00,000 এখানে চলে আসছে। দেন আপনি সারা বছরব্যাপী কত টাকা উইথড্র করেছেন, হ্যাঁ? এটা এখানে আসবে। দেন ক্লোজিং ক্যাপিটালটা চলে আসবে। অ্যান্ড দেন হচ্ছে লায়াবিলিটিজ, আপনার কত টাকা লায়াবিলিটিজ আছে মানে পেয়েবল আছে। টোটাল পেয়েবলটা বসানো লাগবে। তো চলেন আমরা কিছু হাইপোথেটিক্যাল ডাটা বসানোর চেষ্টা করি। সো দেখেন ব্যালেন্স শিটের মধ্যে ১ম হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড এট ব্যাংক। তো ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে এই লোকের ৳৭,০০,০০০ মতো আছে। আমরা উনার পুরা ডিটেইলসটাই আমরা কি করেছি একটা এক্সেলে আনার চেষ্টা করেছি। অ্যান্ড দেন হচ্ছে ৳৪০,০০০ হচ্ছে ইনভেন্টরি। পরের ক্যাটেগরি হচ্ছে ৳৪০,০০০, ফিক্সড অ্যাসেট হচ্ছে তার ৳১,২০,০০০। তো আপনার ক্ষেত্রে যেটা হবে ওই ব্যক্তির যতটুকু মানে ওই এক মালিকানা ব্যবসায়ের যতটুকু বিজনেসের যতটুকু আপনার সম্পত্তিগুলো আছে, অ্যাসেটগুলো আছে, ওই সম্পত্তিগুলো ওইভাবেই আপনাকে ফিল আপ করতে হবে। উনার কোনো আদার অ্যাসেট নাই। তো আপনি টোটাল অ্যাসেট যদি দেখেন, টোটাল অ্যাসেট হচ্ছে ৳৮,৬০,০০০ আর উনার ওপেনিং ক্যাপিটাল মানে ওপেনিং ক্যাপিটাল বলতে যেটা বললাম ইনক্লুডিং হচ্ছে প্রফিট, প্রফিট সহ উনার ওপেনিং ক্যাপিটাল ছিল ৳৬,০০,০০০ আর এই বছরের প্রফিট হচ্ছে এই যে যেটা এখান থেকে আসছে ৳2,00,000 আর সারা বছর ব্যাপী উনি উইথড্র করেছে হচ্ছে ৳৫০,০০০। তো দেখেন টোটাল ক্লোজিং ক্যাপিটাল ৳৭,৫০,০০০ চলে আসছে আর উনার লায়াবিলিটিস ছিল ৳১,১০,০০০ এর মতো। ১,১০,০০০ যদি আমরা দিই দেখেন এখানে ৳৮,৬০,০০০ হচ্ছে টোটাল ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটিস এবং টোটাল অ্যাসেটটা আমরা যদি দেখি এখানেও টোটাল অ্যাসেটটাও কত আসছে ৳৮,৬০,০০০ আসছে। অর্থাৎ টোটাল অ্যাসেট এবং টোটাল লায়াবিলিটিস মিল আছে। তো এটা অবশ্যই মিলতে হবে কারণ আপনারা জানেন এটাই ব্যালেন্স শিটের মেইন কনসেপ্ট যে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে টোটাল ক্যাপিটাল এবং লায়াবিলিটিস এর সাথে টোটাল অ্যাসেটের মিল থাকে। ওকে, তো আমি এখন সেভ ড্রাফট দিচ্ছি। সেভ ড্রাফট দেওয়ার পরে আমি যে ডেটাটা ইনপুট করলাম, ধরেন আমার লাভ কত ছিল ৳2,00,000। এটা আসলে কিভাবে শো হয় চলেন আমরা ট্যাক্স অ্যান্ড পেমেন্ট থেকে দেখি। ট্যাক্স অ্যান্ড পেমেন্ট থেকে দেখেন এই যে ইনকাম ফ্রম বিজনেস ৳2,00,000 অর্থাৎ আপনার বিজনেস থেকে যে আয়টা হইছে সেটা এখানে আসবে। ইনকাম ফ্রম বিজনেস এর মধ্যে আসবে। তো আপনি চাইলে এটার রিটার্ন ভিউতেও দেখতে পারেন যে আসলে রিটার্নে এটা দেখতে কিরকম দেখায়। তো আমি রিটার্ন ভিউতে যাচ্ছি। দেখেন আমি রিটার্ন ভিউতে আসছি। রিটার্ন ভিউর বাংলা পোর্শনটাতে আসছি। এখানে দেখেন এই যে ব্যবসা থেকে আয়। ব্যবসা থেকে আয় কত টাকা আসছে? ৳2,00,000 কারণ আমাদের ইনকামটা ৳2,00,000 ছিল এবং আমাদেরকে বলতেছে এটা তফসিল ৪ অনুযায়ী। তার মানে দেখেন এটার জন্য মানে এই বিজনেস ইনকামের জন্য একটা তফসিলও কিন্তু প্রিপারেশন হয়ে গেছে। তো আমরা এখন তফসিলটা একটু দেখব। সো দেখেন আমরা এখন তফসিল ৪ এ এসেছি। এখানে ব্যবসায়ের নামটা আসছে এবিসি ট্রেডিং হাউস এবং ঠিকানাটা আসছে, ব্যবসায়ের ধরনটাও চলে আসছে। এখানে দেখেন বিক্রয় হিসেবে ৳১২,০০,০০০ আসছে যেটা আমরা শো করেছি। গ্রস মুনাফা মানে জিপি আসছে ৳2,40,০০০ আর সাধারণ প্রশাসনিক বিক্রয়জনিত এবং অন্যান্য ব্যয়সমূহ আসছে ৳40,০০০ আর আমার টোটাল নিট মুনাফা যেটা সেটা ৳2,00,000 আসছে যেটা দেখানো হয়েছে। তাহলে দেখেন আপনি যে বিজনেস ইনকামটা দেখাবেন তার ডিটেইলসটাই কিন্তু এখানে চলে আসবে। অর্থাৎ তফসিল ৪ এও আসবে আর পার্টিকুলারস অফ ইনকামের মধ্যেও চলে আসবে। সো দেখেন অনেকের কোয়েশ্চেন থাকে আপনার যদি প্রফেশনাল ইনকাম থাকে ধরেন যে আপনি একজন ডাক্তার বা আপনি একজন লয়ার বা আপনি একজন ইঞ্জিনিয়ার আপনার ওই বিজনেসের ইনকামটা আপনি কোথায় দেখাবেন? দেখেন এতক্ষণ আমি যে হেডটা আলোচনা করেছি এখানে একটা ইনকাম আছে প্রফেশনাল ইনকাম। অর্থাৎ আপনার যদি এই যে নরমাল প্রফেশনাল ইনকাম থাকে সেটা আপনি এখানে দেখাইতে পারেন। প্রফেশনাল ইনকাম বা ডাক্তারের ইনকামটা আসলে এখানে আসবে। এখানে আপনার বিজনেসের টাইপ আপনি দিবেন। আপনি কি ধরনের বিজনেস করেন? আপনি যদি রুগী দেখে থাকেন সেক্ষেত্রে আপনার সেলফ প্র্যাকটিস আপনি দিতে পারেন। আপনার বিজনেসের নাম, বিজনেসের অ্যাড্রেস দিয়ে দিবেন। মানে একটু আগে আমি যে আলোচনাটা করেছি সেম জিনিসটাই এখানে আছে। মানে সেম ফিল্ডগুলাই আছে। এখন আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটা আপনাকে আসলে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। এখন দেখেন আপনার জন্য তো আর সেলস হবে না, আপনি রিসিপ্ট হবেন। মানে একজন ডাক্তারের কথা যদি আমি বলি, উনি রুগী দেখে, ধরেন যে ডেইলি ২০ টা রুগী দেখে ৳১,০০০ করে। তাহলে দেন ৳২০,০০০ উনার ইনকাম হয়। তাহলে এই ৳২০,০০০ উনি হয়তোবা সপ্তাহে ৪ দিন দেখে। তাহলে দেন ৳৪০,০০০ এভাবে মাসে বা বছরে নিয়ে উনার এখানে দেখাইতে হবে। দেন উনার যে মানে খরচগুলা হয়, ওই খরচগুলা বাদ দেওয়ার পরে উনার যে প্রফিটটা থাকে, গ্রস প্রফিটটা উনি এখানে দেখাইতে পারেন। দেন অ্যাপ্লিকেবল জেনারেল বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যদি কিছু থেকে থাকে সেটা আপনার এখানে দেখাইতে পারেন। দেন এই পারপাস উনি যদি একটা ট্রেড লাইসেন্স থাকে তাহলে উনার কি থাকবে? একটা ট্রেড লাইসেন্স থাকা মানে একটা বিজনেস, হ্যাঁ? রাইট? সেখানে অ্যাসেট থাকতে পারে। আবার অনেকে ধরেন যে ঠিক আছে উনার এই ব্যালেন্স শিট ডিটেইলস নাই, এতটুকুতেই শেষ। সেক্ষেত্রে আপনি নোটে সিলেক্ট করেও সেভ করতে পারেন। মানে একজন বিজনেস প্রফেশনের জন্য যারা আছেন মানে একদম প্রফেশনাল ইনকাম যাদের হয় তারা এইভাবে ডেটাটা ফিল আপ করতে পারেন। সো আপনি যে ডেটাই ফিল আপ করেন না কেন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার যে ইনকামটা হয় সেই ইনকামটা যাতে কোনোভাবে হাইড করা না হয়। কারণ আপনি ইনকাম হাইড করবেন, আপনি ধরেন যে মিসলিডিং ইনফরমেশন দিবেন, এটা কখনোই কাম্য না, রাইট? আপনার ইনফরমেশনটা যাতে অথেন্টিক হয় এটা আপনাকে এনশিওর করতে হবে। ওকে, সো দেন পরের ক্যাটেগরিটি হচ্ছে বিজনেস অ্যান্ড প্রফেশন সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স। আচ্ছা, মিনিমাম ট্যাক্সের যেটা যে আসলে সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্সের ব্যাপারটা কেন আসছে? ধরেন যে আমাদের দেশে এমন অনেক বিজনেস আছে
ওই বিজনেসগুলো মিনিমাম ট্যাক্সের মধ্যে পড়ে যায়। মানে কি, আপনি ধরেন যে আপনি যখন কোনো সেল করতেছেন এবং ওই সেল যার কাছে করতেছেন সে আপনার থেকে অ্যাট সোর্সে ট্যাক্স ডিডাকশন করে রাখে, এবং এই ট্যাক্স ডিডাকশনটা আমাদের দেশের সেকশন 163 অর্থাৎ সেকশন 163 অনুসারে ন্যূনতম কর হয়ে যায়, মিনিমাম ট্যাক্স হয়ে যায়। তো যাদের বিজনেসটা মিনিমাম ট্যাক্সের মধ্যে পড়ে সেটা ওনারা এটা সিলেক্ট করবে যে প্রফেশন সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স। দেখেন, মিনিমাম ট্যাক্স হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্টের সবচেয়ে কঠিন একটা কনসেপ্ট। তো যাদের এই ধরনের ইনকাম আছে, ডেফিনেটলি আমার সাজেশন থাকবে আপনারা কোনো লয়ারের সাথে কথা বলে, যিনি ট্যাক্স সম্পর্কে ভালো যার আইডিয়া আছে তার সাথে কথা বলে আপনি এই ধরনের এখানকার যে ডাটাগুলো আছে বা এখানকার মানে এখানে যে বিজনেসগুলো আছে এই টাইপের বিজনেসগুলো যদি আপনি করে থাকেন, সেক্ষেত্রে আপনি কোনো লয়ারের হেল্প নিতে পারেন, কোনো মানে প্রফেশনালসের হেল্প নিতে পারেন যার ট্যাক্স সম্পর্কে ভালো আইডিয়া আছে। ইন দ্যাট কেস আপনার রিটার্নটা নির্ভুলভাবে ফিল আপ হবে। নট অনলি এই বিজনেস না, আমি আসলে সবসময় যেটা সাজেশন দিয়ে থাকি, আপনার উচিত হচ্ছে আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলির মধ্যে যারা ট্যাক্স বুঝে তাদের সাথে কনসাল্ট করা। দেন আপনার যদি মনে হয় যে না আমি কোনো একজনের হেল্প নেব যার ট্যাক্সের আইডিয়া আছে, সেটা আপনি করতে পারেন। আসলে আপনারা চেষ্টা করবেন কোনো লয়ার বা যার ট্যাক্সের আন্ডারস্ট্যান্ডিং ভালো আছে এরকম কারো কাছ থেকে আপনার ট্যাক্স রিটার্নটা রিভিউ করে নেওয়া বা আপনার ট্যাক্স রিটার্নটা তার দ্বারা ফিল আপ করা, তাহলে আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটা নির্ভুলভাবে বা অথেন্টিকভাবে সাবমিশন হবে। ওকে, তো আমরা যেটা বলতেছিলাম যে সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স, আমি জাস্ট একটা হেড আলোচনা করবো। ধরেন যে আমাদের দেশে যে সাপ্লাই অফ গুডসটা হচ্ছে মিনিমাম ট্যাক্সের মধ্যে পড়ে, তো সেটা সেকশন 89 অনুসারে আসে। 89 ছাড়াও আপনি যদি এখানে দেখেন আরো অনেকগুলো সেকশন আছে, যেমন 90 যে প্রফেশনাল ইনকাম আছে। ধরেন যে আপনি কোথাও আপনি একজন অ্যাকাউন্টিং সার্ভিস দিচ্ছেন বা কনসালটেন্সি সার্ভিস দিচ্ছেন, তাহলে এটাও কিন্তু সেকশন 90 অনুসারে এটাও কিন্তু মিনিমাম ট্যাক্সের মধ্যে পড়ে যায়। এরপরটা দেখেন অ্যাডভার্টাইজমেন্ট, যেটা হচ্ছে টিডিএস আন্ডার সেকশন 92, দেন এরপরটা হচ্ছে 94, 95ও আছে, 110ও আছে, 116 আছে, 120 আছে এবং 121 আছে। এই ধরনের বিজনেস কেউ এমন ধরনের বিজনেস করেন যেখানে এই সেকশনগুলো অনুসারে ট্যাক্স ডিডাকশন করা হচ্ছে, তাহলে আপনাকে কিন্তু এই হেডে আসতে হবে। আপনি রেগুলার বিজনেস ইনকামে যাইতে পারবেন না। দেখেন, রেগুলার বিজনেস ইনকাম আর এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে রেগুলার বিজনেস ইনকাম যেটা প্রথম ক্যাটাগরিটা হচ্ছে যেখানে আপনার থেকে কোনো ধরনের ট্যাক্স ডিডাকশন করা হয় না। মানে আপনি বিজনেস করতেছেন, আপনি কারো কাছ থেকে বিক্রি করতেছেন, সেখানে আপনার থেকে ট্যাক্স ডিডাকশন করা হয় না, বা ট্যাক্স ডিডাকশন করা হইলেও সেটা মিনিমাম ট্যাক্সের মধ্যে পড়ে না বা মিনিমাম ট্যাক্সের সেকশনগুলোর মধ্যে পড়ে না। আর এটা হচ্ছে যেটা মিনিমাম ট্যাক্সের মধ্যে পড়ে সেটা হচ্ছে এটা। তো এখান থেকে আমি শুধুমাত্র 89টা দেখাচ্ছি কারণ কনসেপ্ট একই। তো এখানে দেখেন আমাকে বিজনেস টাইপটা সিলেক্ট করতে হবে। আমি এখানে ট্রেডিং হাউসে দিচ্ছি, এখানে আমি কোনো কিছু চেঞ্জ করবো না কারণ এখানে লার্নিংয়ের কোনো কিছু নাই। এখন দেখেন আমি এখানে সেলস দিলাম হচ্ছে আমার 30 লাখ টাকা সেল হয়েছে। হ্যাঁ, আমি ধরেন যে দিলাম 30 লাখ টাকা আমি সেল করেছি। এই 30 লাখ টাকা সেলের এগেইনস্টে আমি ধরে নিলাম আমার 8 লাখ টাকা গ্রস প্রফিট হইলো। যদিও 8 লাখ টাকা গ্রস প্রফিট করা খুবই ডিফিকাল্ট, পার্সেন্টেজটা অনেক বেশি, তাও আমরা আলোচনার সুবিধার্থে জাস্ট ধরে নিলাম 8 লাখ টাকা আমার গ্রস প্রফিট হইলো আর 1 লাখ টাকা আমার আদার খরচ। হ্যাঁ, তাহলে আমার 7 লাখ টাকা কি হইলো, আমার 7 লাখ টাকা নেট প্রফিট আসছে। তো এখানে দেখেন নতুন একটা ফিল্ড আসছে যেটা আগেরটাতে ছিল না, যে ট্যাক্স ডিডাক্টেড অর কালেক্টেড অ্যাট সোর্স। যে কথাটা বলতেছিলাম যে এটা এই মিনিমাম ট্যাক্স মানে কি আপনার থেকে ট্যাক্স ডিডাকশন করা হয়েছে, এই জন্য আপনার এখানে কত টাকা আপনার থেকে ট্যাক্স ডিডাকশন করছে সেটা কিন্তু আপনার কি দেয়া লাগবে। সেটা যদি আপনি দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু হবে না। আর এই পাশের যে ডাটাটা এটা অলমোস্ট সেমই আছে, এখানে কোনো কিছু চেঞ্জ নাই। তাহলে আমি এখানে নো দিলাম কারণ আমরা এই দিকেরগুলো আলোচনা করে ভিডিওটা দীর্ঘায়িত করব না। এখন দেখেন আমরা যদি ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স দিলাম, আমি দিলাম যে আমি যে 30 লাখ টাকা বিক্রি করেছি 30 লাখ টাকার উপরে 5% করে 1.5 লাখ টাকা ট্যাক্স ডিডাকশন করছে। কারণ আমাদের দেশে সেকশন 89 অনুসারে 5% হচ্ছে ট্যাক্স ডিডাকশনের রেট। তাহলে 1.5 লাখ টাকা হচ্ছে আমার থেকে ট্যাক্স ডিডাকশন করেছে। এখন আমি সেভ ড্রাফট দিলাম। সো ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আসার পরে দেখেন ইনকাম ফ্রম বিজনেস হচ্ছে 7 লাখ টাকা। দেন এখানে এই যে ট্যাক্স আন্ডার সেকশন 163 অর্থাৎ 163 সেকশন অনুসারে 1,50,000 টাকা আসছে। এটা কোনটা? এটা হচ্ছে যে 1,50,000 টাকা আমরা কোথায় দেখাইছি, যে 1,50,000 টাকা আমরা এই যে এখানে দেখাইছি যে 1,50,000 টাকা। তাহলে আপনার থেকে যে পরিমাণ ট্যাক্স ডিডাকশন করতেছে সেটা যদি কি হয় স্ল্যাব অনুসারে থেকে বেশি হয় তাহলে হচ্ছে এটাই মিনিমাম ট্যাক্স হয়ে যাবে। আর কম হইলে তো আপনার স্ল্যাবটাই মিনিমাম ট্যাক্স হিসেবে আসবে বা স্ল্যাবের ট্যাক্সটাই দেওয়া লাগবে। ধরেন যে কি করলাম, আমরা এখানে মাত্র 5,000 দিলাম আলোচনার সুবিধাতে। ধরেন যে আমার থেকে মাত্র 5,000 টাকা ট্যাক্স ডিডাকশন হয়েছে। এখন আমি সেভ ড্রাফট দিলাম। ড্রাফট দেওয়ার পরে আমি যদি এখানে ক্যালকুলেশনটা দেখি, দেখেন ইনকাম ফ্রম বিজনেস ইনকাম তো 7 লাখই আসছে। তো এখানে দেখেন আমাকে বলতেছে যে আমার 163-তে 30,000 টাকা ট্যাক্স আসছে। এটা কিভাবে? এটা ধরেন যে আপনি যে স্ল্যাব যদি করেন, অর্থাৎ আমাদের দেশে বর্তমানে যে ইনকাম ট্যাক্সের স্ল্যাবটা আছে যে 3.5 লাখ টাকার উপরে আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে না 0%, দেন পরবর্তী 1 লাখ টাকার উপরে 5%, পরবর্তী 4 লাখ টাকার উপরে 10%। তো আমাদের তো আসলে 4 লাখ টাকা পুরোটা লাগতেছে না, কারণ আমরা 7 লাখ টাকাতে পৌঁছাইতে হইলে
2.5 লাখ টাকা হলে হয়। তাহলে এইভাবে যদি স্ল্যাব করি দেখেন স্ল্যাব অনুসারে 30,000 টাকা হয়। ওকে, সো এই ধরনের বিজনেসের ক্ষেত্রে আপনি যদি বুকস অফ অ্যাকাউন্টস মেইনটেইন করেন, ওই যেটা বললাম আপনাকে এই ব্যালেন্স শিটটা ওইভাবে মিলাই দিতে হবে, যেটা আমি একটু আগে দেখানোর চেষ্টা করেছি। এখন যদি আমরা পরের হেডটা নিয়ে কথা বলি, এটা হচ্ছে টোবাকো বিজনেস। এটাও সেম, দেখেন টোবাকো বিজনেসের জন্য মানে কোনো মানে ব্যক্তি যদি টোবাকো বিজনেস করে তাহলে ওই টোবাকো বিজনেসের জন্য এই ডিটেলসটা ওনাকে ফিল আপ করা লাগবে। এর পরের হেডটা হচ্ছে দেখেন টি এবং রাবার। দেখেন আমাদের এর আগের ভিডিওটা যেটা হচ্ছে ইনকাম ফ্রম এগ্রিকালচার, এই যে ভিডিওটা এখন এখন আপনারা যেটা দেখতেছেন, এখানে আমরা অলরেডি আলোচনা করেছিলাম যে আমাদের যে বিজনেস ইনকাম হিসেবে মানে টি এন্ড রাবারের 40% এখানে চলে আসবে। তাহলে এই 40%টা আপনাকে এই যে সেলসের মধ্যে দিতে হবে। মানে সেলসের মধ্যে ধরেন যে সাপোজ 10 লাখ টাকা হচ্ছে আপনার টোটাল ইনকাম, এই 10 লাখ টাকার মধ্যে 6 লাখ টাকা কিন্তু এগ্রিকালচার ইনকামে 6 লাখ টাকা যাবে, আর এখানে আসবে 4 লাখ টাকা। এই 4 লাখ টাকা বসানোর পরে এই 4 লাখ টাকা থেকে মানে এটা তো আসলে সেলসের 4 লাখ টাকা আসবে, হ্যাঁ, যে সেলসের 4 লাখ টাকা থেকে দেন আপনাকে গ্রস প্রফিট এবং অন্যান্য এক্সপেন্স থাকলে আপনি মাইনাস করবেন। এখন দেখেন এই কথাটা আসলে আমি ডিটেলস আলোচনা করেছি এগ্রিকালচারের ভিডিওটাতে। আপনারা এই টি এন রাবার সম্পর্কে যদি জানতে চান আপনারা এই ভিডিওটা দেখে নেবেন, এখানে আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি। দেখেন পরের ক্যাটাগরিতে হচ্ছে স্পেশাল অ্যাগ্রো বিজনেস ইনকাম। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কিরকম, ধরেন যে আপনার যদি কোনো ধরনের এই ধরনের ইনকামগুলো থাকে, এখানে 6-7টা ক্যাটাগরি দেওয়া আছে। ডেইরি ফুড প্রোডাকশন, ফ্রগ প্রোডাকশন, প্যালেটেড পোলট্রি ফিড প্রোডাকশন, প্যালেটেড শিম্প অ্যান্ড ফিশ ফিড প্রোডাকশন, দেন হচ্ছে পোলট্রি শিম্প এবং ফিশ হ্যাচারি, সিড মার্কেটিং, এবং পরেরটা একদম লাস্টেরটা হচ্ছে সেরিকালচার। তো কারো যদি এ ধরনের বিজনেস থাকে দেখেন এগুলোকে বলা হয় অ্যাগ্রো বিজনেস। এই অ্যাগ্রো বিজনেসের জন্য আগে আমরা একটা এসআরও বেনিফিট পাইতাম, মানে মানে এই যারা এই ধরনের বিজনেস করতো, যে এসআরওটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই এসআরওটা আগে পাইতাম বলতে কি এই এসআরওটা কর বর্ষ 2025-26-এর জন্য আর অ্যাপ্লিকেবল না, এই এসআরও বেনিফিটটা আর অ্যাপ্লিকেবল না। তাহলে সরকার কি করেছে, ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025-এর মাধ্যমে আয়কর আইন 2023-এর ষষ্ঠ তফসিলের অংশ 1-এ একটা নতুন দফা বা ক্লজ অ্যাড করে, যেটা হচ্ছে 20-এর ক। তো সেটা আমি আমার ওয়েবসাইট থেকে দেখানোর চেষ্টা করতেছি। তো 20-এর কতে যেটা বলতেছে, যা কারো যদি এই ধরনের ইনকাম থাকে, কি ধরনের ইনকাম, যেগুলো এই যে এখানে ক্যাটাগরিতে দেয়া আছে, এখানে ইংরেজিতে দেয়া আছে আর আইনে বাংলা দেয়া আছে, যে হাঁস মুরগি বা চিংড়ি মাছের হ্যাচারি, দুগ্ধজাত দ্রব্য ইত্যাদি ইত্যাদি, আমরা এগুলো নিয়ে কথা বললাম না। এই ধরনের ইনকাম যদি কারো থেকে থাকে তাহলে সে 5 লাখ টাকা ট্যাক্স এক্সেমশন পাবে। মানে আগে যেটা রিডিউস রেট ছিল, প্রথম 10 লাখ টাকার উপরে ট্যাক্স দেওয়া লাগতো না, ওইটা ক্যান্সেল হয়ে গেছে। এখন হচ্ছে তারা স্ট্রেট মানে এই ধরনের বিজনেস যারা অ্যাগ্রো বিজনেস যারা করে তারা 5 লাখ টাকা ট্যাক্স এক্সেমশন পাবে। তাহলে তাদের ক্ষেত্রে যেটা বলা আছে, তারা এখানে এসে এই রেসপেক্টিভ যেটা দরকার সেটা তারা কি করবে, সিলেক্ট করবে। তো আমি এখান থেকে ধরেন যে দিলাম হচ্ছে কি, আমি একটা কাজ করি, আমি ফিশ হ্যাচারি দিলাম, হ্যাঁ ফিশ হ্যাচারি, দেন বিজনেসের নামটা যে কোনো একটা নাম দিলাম, সে রূপগঞ্জ হ্যাচারি, দেন বিজনেসের অ্যাড্রেসটা দেবো। এটাও আমি আমার এগ্রিকালচার ইনকামের ডিটেলস আলোচনা করেছি। তো আপনি ধরেন যে সেলস দিলেন, সেলস হচ্ছে কত টাকা, 4 লাখ টাকা দিলাম ধরেন, বা 40 লাখ টাকা দিলাম, যে মাছের ব্যবসায় উনি 40 লাখ টাকা ওনার কি হয়, ওনার ইনকাম হয়। এখান থেকে ধরেন যে ওনার প্রফিট কত, সে প্রফিট ধরে নিলাম, প্রফিট বলতে গ্রস প্রফিট, হ্যাঁ গ্রস প্রফিট, যেটা একটু আগে আমরা আলোচনা করেছি 7 লাখ টাকা। এখন দেখেন 7 লাখ টাকা গ্রস প্রফিট, ওনার অন্যান্য খরচ হচ্ছে 50,000 টাকা। তাহলে দেখেন 6,50,000 টাকা ওনার নেট প্রফিট আসছে। তাহলে এই 6,50,000 টাকা আমি এখানে নো দিয়ে আমি সেভ দিলাম, মানে বুকস অফ অ্যাকাউন্টস আমি আর আলোচনা করলাম না। এখন দেখেন এই 6,50,000 টাকা কিন্তু ইনকামে যাবে না। আমি ইনকামে যদি আসি 1.5 লাখ টাকা আসছে, বাকি 5 লাখ টাকা কই, বাকি 5 লাখ টাকা দেখেন এক্সেমপ্টেড ইনকামে চলে আসছে। দেন হচ্ছে স্পেশাল বিজনেস ইনকাম। স্পেশাল বিজনেস ইনকাম আসলে যেটা হচ্ছে যে আপনি ধরেন যে কোনো একটা সম্পত্তি ব্যবহার করেছেন, এখানে দেখেন আমরা যদি যাই 3 ধরনের কথা আছে, সেল অফ ক্যাপিটাল অ্যাসেট, দেন হচ্ছে ইন্স্যুরেন্স অর কম্পেনসেশন রিসিপ্ট, হচ্ছে এনি আদার অ্যাডজাস্টমেন্ট। তো এটা কিরকম, ধরেন যে আপনি কোনো ক্যাপিটাল অ্যাসেট, মানে বিজনেসে কি হয় আপনার অনেক ধরনের ক্যাপিটাল অ্যাসেট আছে। সে ধরেন যে আপনার বিজনেসের জন্য আপনি একটা এসি কিনেছেন, কত টাকা, সে 70,000 টাকা দিয়ে। এখন 1 বছর ব্যবহার করে এই এসিটা আপনি কি করলেন, বিক্রি করে দিলেন। তাহলে এখানে কি হবে, এই বিক্রির যে আয়টা সেটা আপনার আসলে কোথায় বসবে সেটা নিয়ে বলা আছে। যেমন আমি সেল অফ ক্যাপিটাল অ্যাসেট দিলাম, ধরেন যে এই ক্যাপিটাল অ্যাসেটটা আমি 2 লাখ টাকায় বিক্রি করেছি, এখন এটা আমি কিনেছি কত, সে আমি এটা 2.5 লাখ টাকায় কিনলাম। দেখেন এর পরেরটা হচ্ছে রিটেন ডাউন ভ্যালু। রিটেন ডাউন ভ্যালু হচ্ছে যে এই অ্যাসেটটার ডেফিসিয়েটেড ভ্যালু কত, অর্থাৎ অ্যাসেটটা থেকে 3rd শিডিউল অনুসারে আপনি ডেফিসিয়েশন বাদ দেওয়ার পরে, মানে যত বছর ধরে ব্যবহার করেছেন তত বছর ধরে ডেফিসিয়েশন বাদ দেওয়ার পরে এটার এখন রিটেন ডাউন ভ্যালু কত। সে আমি ধরে নিলাম এটার রিটেন ডাউন ভ্যালু হচ্ছে 1,80,000 টাকা। ধরেন আমি যখনই 1,80,000 টাকা দিচ্ছি, এখানে 20,000 টাকা আমার কি হয়ে যাচ্ছে,
বিজনেস ইনকাম হয়ে যাচ্ছে। অর্থাৎ এটার রিটেন ডাউন ভ্যালু বা ডেফিসিয়েটেড ভ্যালু হচ্ছে ১,৮০,০০০ টাকা, হোয়ারএস আমি এটা ২,০০,০০০ টাকায় বিক্রি করেছি। এজন্য ২০,০০০ টাকা আমার কি হয়ে যাচ্ছে? ইনকাম হিসেবে চলে আসতেছে। এখন দেখেন এটা আবার অন্য সিনারিও হইতে পারে যে সাপোজ এটা ২,০০,০০০ টাকা আমি বিক্রি করেছি। এটা আমি কিনেছিলাম হচ্ছে ১,৮০,০০০ টাকা দিয়ে। ঠিক আছে? ১,৮০,০০০ টাকা যখনই আমি দিচ্ছি দেখেন এখানে আরেকটা হেড চলে আসছে। ক্যাপিটাল গেইন। আপনাকে বলতেছে যে আসলে মানে ক্যাপিটাল গেইনটা কখন হয়? আপনি কোনো সম্পত্তি মানে কোনো মূলধনী সম্পত্তি মানে যেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট। আপনি কোনো মূলধনী সম্পত্তি যদি মানে ক্রয় মূল্য থেকে বেশি দামে বিক্রি করেন, তাহলে যত টাকা বেশি দামে বিক্রি করতেছেন সেটা হয়ে যায় হচ্ছে আপনার কি? ক্যাপিটাল গেইন। এই জন্য ধরেন যে আমি ১,৮০,০০০ টাকায় যখনই কস্ট ভ্যালু ধরেছি আমার বিক্রি করেছি কত? ২,০০,০০০ টাকা। এই জন্য ২০,০০০ টাকা ক্যাপিটাল গেইনে চলে গেছে। এখন ধরেন যে রিটেন ডাউন ভ্যালু কত? রিটেন ডাউন ভ্যালু ১,৫০,০০০ টাকা। তাহলে বাকি ৩০,০০০ টাকা বিজনেস ইনকামে গেছে। এজন্য আমাকে এখানে দেখেন একটা নোট দিতে বলতেছে যে প্লিজ অ্যাডজাস্ট ক্যাপিটাল গেইন। অর্থাৎ এই ২০,০০০ টাকা আমাকে এই যে ক্যাপিটাল গেইনে আমাকে কি করতে হবে? দেখাইতে হবে। অর্থাৎ ক্যাপিটাল গেইন যে ইনকামটা আছে আপনি অ্যাসেসমেন্টে গিয়ে ক্যাপিটাল গেইন সিলেক্ট করে এই ২০,০০০ টাকা আপনাকে ইনপুট করা লাগবে। আমি ধরেন যে সেভ ড্রাফট দিলাম, ক্যাপিটাল গেইন কিন্তু অটোমেটিক্যালি নিবে না। এজন্য ওনারা বলতেছে অ্যাডজাস্ট করো। ধরেন যে আমি যে ট্যাক্স পেমেন্টে গেলাম, দেখেন আমার ৩০,০০০ টাকা বিজনেস ইনকামটা আসছে। মানে যে টাকাটা আমি বিজনেসে দেখাইছি, এই যে দেখেন ৩০,০০০ টাকা হচ্ছে বিজনেস ইনকাম। এটাই কিন্তু আসছে। হোয়ারএস ক্যাপিটাল গেইন কিন্তু অটোমেটিক্যালি আসে নাই। তো যদি এনবিআর এটা অটোমেটিক্যালি করতে পারতো ভালো হইতো, কারণ অটোমেটিক্যালি নিয়ে নিত। এখন আমাকে কি করতে হবে? আবার ক্যাপিটাল গেইনে গিয়ে আমাকে কি করতে হবে? এটা অ্যাড করতে হবে। তো আপনার ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে ক্যাপিটাল গেইনটা অ্যাড করে নেয়া। তো এরপরে এখানে দেখেন আরো ২ টা ক্যাটেগরি আছে। এটা হচ্ছে আপনি ইন্সুরেন্স বা সেলভেজ বা কম্পেনসেশন যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। হ্যাঁ? মানে ধরেন যে আপনি কোনো একটা ফিক্সড অ্যাসেটের জন্য কোনো ইন্সুরেন্স বা সেলভেজ বা কম্পেনসেশন পেয়েছেন। লাস্টেরটা হচ্ছে আসলে সেকশন 46 এবং 56 নিয়ে। তো এটা হচ্ছে স্পেশাল বিজনেস টাইপের ইনকাম। আপনার যদি স্পেশাল বা এনি আদার অ্যাডজাস্টমেন্ট। তো এখানে 56 টা আসলে কি হয়? দেখেন এখানে বলা হচ্ছে যে আপনি এমন কোনো ধরনের খরচ করেছেন যেটার উপর ট্যাক্স ডিডাকশন করেন নাই, সেটার জন্য এখানে সবগুলা হেড মিলে আপনাকে কি করতে হবে? অ্যামাউন্টটা দিতে হবে। আরেকটা হচ্ছে আপনার যদি কোনো ধরনের নন কমপ্লায়েন্স হয়, ওই নন কমপ্লায়েন্সের টোটালটা এখানে দেয়া লাগবে। আরেকটা যেটা 56 যেটা হচ্ছে আপনার যদি কোনো ধরনের ডিজেলাও হয়, হ্যাঁ? ডিজেলাও হয়, তাহলে ওই ডিজেলাওগুলোর উপরে আমাদেরকে কিন্তু ট্যাক্স দিয়ে দিতে হয় সেকশন 56 অনুসারে। এটা আসলে কর্পোরেট ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হয়। তো আপনাদের যাদের কর্পোরেট ইনকাম ট্যাক্স সম্পর্কে আইডিয়া আছে তারা এই 56 এর ইমপ্লিকেশনসটা এখানে দেখাই দিবেন। আর যাদের আসলে এই ধরনের আইডিয়া নেই আপনারা স্কিপ করতে পারেন। দেন হচ্ছে রিডিউস ট্যাক্স রেট। তো আপনার কোনো জনের যদি ইনকাম থাকে যেটা রিডিউস ট্যাক্স রেটের অধীনে তাহলে আপনি সেটা আসলে এসআরও অনুসারে হয়। এখানে অলমোস্ট ডাটাগুলা সেমই আছে। শুধুমাত্র এখানে এসআরও রেফারেন্স বা এসআরও ইয়ারটা দিতে হয়। আপনার কতটুকু ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম আপনার উপরে ছেড়ে দিছে। আপনাকে আসলে কি করতে হবে? দিতে হবে এবং আবার আপনার কতটুকু ট্যাক্স অ্যাপ্লিকেবল আছে সেটাও দিতে হবে। অর্থাৎ আপনার এমন কোনো বিজনেস আছে যেটা আসলে রিডিউস রেটের মধ্যে পড়ছে। তো রিডিউস রেট আসলে আইনে না, এটা এসআরওর মাধ্যমে আসে। তো যে এসআরওর মাধ্যমে আপনি আসলে এই বেনিফিটটা পাবেন সে এসআরও রেফারেন্স বা এসআরও নাম্বারটা এবং এসআরওর ইয়ারটা দিতে হবে এবং অন্যান্য ডিটেলসগুলো আপনাকে দেয়া লাগবে। তো এটা আসলে আমাদের খুব একটা দরকার হবে না। তো অ্যাসেট এবং লায়াবিলিটি স্টেটমেন্টে আসার পরে আমি অ্যাসেটে ক্লিক করার পরে দেখেন এই যে বিজনেস ক্যাপিটাল এখানে আসতে হবে। দেন এই যে দ্বিতীয় প্যারাটা যে বিজনেস ক্যাপিটাল আদার দেন ডাইরেক্টরস শেয়ার হোল্ডিং ইন লিমিটেড কোম্পানি, মানে লিমিটেড কোম্পানিতে ডিরেক্টরস শেয়ার হোল্ডিং এর বাইরে যে বিজনেস ক্যাপিটাল আছে সেটা এখানে বসাইতে হবে। তো আমাদের ক্ষেত্রে আমি দিলাম ট্রেডিং কি এবিসি ট্রেডিং হাউস দিয়েছিলাম, রাইট? এবিসি ট্রেডিং হাউস দিয়ে আমি বিজনেসের নামটা দিলাম। দেন টোটাল বিজনেসে আমার অ্যাসেট কত ছিল, আমার টোটাল অ্যাসেট আর টোটাল লায়াবিলিটিটা আমাকে এখানে ইনপুট করা লাগবে। করার পরে আমার ক্যাপিটালটা ক্লোজিং ক্যাপিটালটা চলে আসবে। টোটাল বিজনেসের অ্যাসেট আমাদের ৮,৬০,০০০ টাকার মতো ছিল, রাইট? ৮,৬০,০০০ যেটা একটু আগে আমরা ফিল আপ করেছি। দেন আমার লায়াবিলিটি ছিল ১,১০,০০০ টাকা। আমি ১,১০,০০০ টাকা দিলাম। তাহলে দেখেন ৭,৫০,০০০ টাকা আমার ক্লোজিং ক্যাপিটাল চলে আসছে। হ্যাঁ? এই ৭,৫০,০০০ টাকাই হচ্ছে আমার ক্লোজিং ক্যাপিটাল। এখন দেখেন এটা আসলে আপনি কোথায় পাবেন? এটা আসলে ওই যে ইনকামে আমরা যে মানে ডেটাটা দিয়ে আসছি না ব্যালেন্স শিটের, ওই ডেটাটা আমাদেরকে এখানে ইনপুট করা লাগবে। সো এখানে দেখেন অনেকের একটা কোশ্চেন থাকে যে আমার বিজনেসে তো কিছু ব্যাংকে টাকা আছে, বিজনেসে তো কিছু ক্যাশ টাকা আছে। সেটাকে আমাকে এই যে ক্যাশের পোর্শনের নিচে যে ক্যাশের জায়গাটা বা নিচে যে অন্যান্য অ্যাসেট গুলা বা আমার বিজনেসে যে ফিক্সড অ্যাসেট আছে সেটাও কি আমি এখানে দেখাবো কিনা? দেখেন আপনি টোটাল যত অ্যাসেট আছে সব নিয়ে আসবেন এখানে। মানে আপনার
এই শুধু একটা কলামের মধ্যে আপনার টোটাল বিজনেস অ্যাসেটটা কিন্তু চলে আসছে। যেমন আমাদের ক্ষেত্রে 8,60,000 এর মধ্যে ফিক্সড অ্যাসেটও আছে। 8,60,000 এর মধ্যে ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ এট ব্যাংকও আছে, ইনভেন্টরিও আছে। তাহলে ওই ডিটেইলসটা আমার চলে আসছে। সবগুলা অ্যাসেটই চলে আসছে। তো আমাকে আলাদাভাবে আমার বিজনেসের যে ক্যাশ ক্যাপিটাল আছে বা বিজনেসের যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে, ওই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস আমাকে নিচে ইনপুট করার কোনো দরকার নাই। আমি শুধুমাত্র এখানে ইনপুট করলেই হয়ে যাবে। এখন দেখেন আপনি যদি যেটা বললাম যে আপনি এমন ধরনের বিজনেস করেন আপনার থেকে ট্যাক্স ডিডাকশন করে রাখা হয়, সেক্ষেত্রে আপনাকে এখানে এসে এই যে সোর্স ট্যাক্সের এখানে এসে আপনাকে কি করতে হবে, ট্যাক্সটা আপডেট করতে হবে, রাইট? কারণ আপনার থেকে তো ট্যাক্স ডিডাকশন করছে, আপনাকে তো এটা ক্লেম করতে হবে। ক্লেম করার জন্য এই যে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যাবেন। এখানে আপনাকে নতুন একটা ই রিটার্ন লেজারে নিয়ে আসবে। আপনি চাইলে বাংলা এবং ইংলিশে আপনি দেখতে পারেন। তো এখান থেকে আমাদেরকে এই যে ক্লেম সোর্স ট্যাক্সে আসবো, আসার পরে আদারে যাইতে হবে, আদার। সো আদার্সে আসার পরে দেখেন এই যে পারপাস অফ দ্য পেমেন্ট, এখানে অনেকগুলো সেকশন আছে। আপনার থেকে যে সেকশন অনুসারে ট্যাক্স ডিডাকশন করেছে এখান থেকে ওই সেকশনটা আপনাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো আমরা কি করেছিলাম, আমরা মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল যে সেকশনটা সেখান থেকে আমরা 89, রাইট, 89টা আমরা সিলেক্ট করেছি। এই যে দেখেন 89 দেয়া আছে কন্ট্রাক্টর পেমেন্ট, আমি এটা সিলেক্ট করব। করার পরে দেন আমাকে ডিপোজিটিং অথরিটি মানে আমার থেকে যে লোক ট্যাক্স ডিডাকশন করে রেখেছে তার নামটা আমি এখানে দেব। আমি এখানে তার নামটা দিয়ে বাকি ডাটাটা ফিল আপ করবো। দেখেন এখানে কি কি ডাটা আছে, রেফারেন্স নাম্বার, রেফারেন্স ডেট, চালান নাম্বার, ডেট অফ চালান, মানে আপনাকে যে চালানটা দেওয়া হয়েছে সে চালানের নাম্বারটা দিতে হবে, চালানের ডেটটা দিতে হবে, এবং ওই চালানে বা যে সার্টিফিকেটটা আপনাকে দেওয়া হয়েছে সেখানে টোটাল অ্যামাউন্ট কত এবং আপনার জন্য কত। অনেক সময় দেখা যায় যে দেখেন চালানটা জমা দিছে অনেক পার্টি মিলে, সে ধরেন যে 10টা পার্টি মিলে 10 লাখ টাকা দিছে, কিন্তু আপনার টাকা হচ্ছে 5 টাকা বা আপনার টাকা হচ্ছে 1 লাখ টাকা। এই 1 লাখ টাকায় আপনি এখানে বসাবেন। আর এই চালানটা যে ব্যাংকের থ্রুতে ওই কোম্পানি দিয়েছে, ধরেন যে আমাদের ক্ষেত্রে এবিসি লিমিটেড একটা হাইপোথেটিক্যাল ডাটা আমরা ইনপুট করেছি, ওই ব্যাংকের নামটা আপনার দেওয়া লাগবে। মানে এই এবিসি লিমিটেড যে ব্যাংকের থ্রুতে উনি চালানটা জমা দিয়েছে ওই ব্যাংকের নাম এবং ওই ব্যাংকের ব্রাঞ্চের নামটা দিয়ে আপনি যখন সেভ করবেন সেভ হয়ে যাবে। তো আমি এখানে দেখেন কোনো ডাটা দিই নাই, তো এই জন্য সেভ হচ্ছে না। সো দেখেন আমি কিছু হাইপোথেটিক্যাল ডাটা দিয়েছি, দেওয়ার পরে আমি সেভ করলাম, সেভ করার পরে এই যে সেভটা হয়ে গেছে। দেখেন 1 লাখ টাকা আমি সেভ করলাম। তো এই 1 লাখ টাকা আমার কি হয়ে গেছে, এআইটি হিসেবে আমি ক্লেম করেছি। এটা আসলে চালান ওয়াইজ আপনাকে ক্লেম করতে হবে। আপনার যতগুলো চালান থাকে ওই ততগুলো চালানের জন্যই আপনি ডেটাটা ইনপুট করবেন। তো আপনার ডেটা ইনপুট করা হয়ে গেলে এই যে নিচে যে গো টু ই রিটার্ন দেখতেছেন, গো টু ই রিটার্নে ক্লিক করার পরে আপনাকে অ্যাগেন ই রিটার্নে আবার ব্যাক করবে। এই যে তো এখানে দেখেন এই যে সোর্স ট্যাক্স, আমি অ্যারোতে ক্লিক করার পরে দেখেন আমাকে দেখাচ্ছে যে আদার্সের আন্ডারে আমি 1 লাখ টাকা কি করেছি, ক্লেম করেছি। তো আপনার যদি সোর্স ট্যাক্স ক্লেম করার দরকার হয় তাহলে আপনি এভাবে সোর্স ট্যাক্সটা ক্লেম করতে পারেন। এই হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস অর্থাৎ ব্যবসা থেকে আয়ের ডিটেলস। আমরা চেষ্টা করেছি বিস্তারিতভাবে আলোচনা করার জন্য, তাও আপনাদের অনেক কোশ্চেন থাকতে পারে। আপনার যদি কোশ্চেন থাকে কোশ্চেনটা আপনি ড্রপ করতে পারেন। আপনি চাইলে আমাদের ফেসবুক গ্রুপ, যেটার লিঙ্ক এখন দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতেও জয়েন করতে পারেন। ফেসবুক গ্রুপে জয়েন করে আপনি আপনার কোশ্চেনগুলো করতে পারেন। আমরা চেষ্টা করব আনসার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন।